আগস্টের আগে কেমন ছিলেন? ভালো ছিলেন না? এখন তো ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামীর কয়রা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই উপজেলা কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি মাওলানা মিজানুর রহমান, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মঞ্চে উপস্থিত, যার শুভ আগমনকে কেন্দ্র করে দক্ষিণ খুলনার ভাঙন কবলিত উপকূলবাসী আজকে গ্রামে গঞ্জে পাড়া মহল্লা থেকে উৎসব মুখর পরিবেশে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্নের পুরুষ, আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ার নির্মাণের যিনি স্বপ্ন সাধক, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজকের সম্মেলনের প্রধান অতিথি। আজকে মঞ্চে উপস্থিত আমাদের আরেক প্রিয় বর্ষিয়ান জননেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস। এই কয়রার প্রতিটি বাড়িতে, রাস্তায়, অলিতে গলিতে যার পায়ের ধুলা মলিন হয়েছে, আমাদের এই বর্ষিয়ান জননেতার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ঠিক আছে? মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য সংগ্রামী জননেতা মোবারক হুসাইন, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় গণপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় গণপরিষদ সদস্য কয়রা পাইকাচার জননন্দিত নেতা সংগ্রামী জননেতা মাওলানা আবুল কালাম আজাদ, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য খুলনা জেলার সম্মানিত আমির মাওলানা ইমরান হোসেন সহ অনেক পার্শ্ববর্তী জেলা সমূহের আমির, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় কয়রাবাসী এবং অমুসলিম ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে প্রিয় নেতা বাংলাদেশের যে স্বপ্নের মানুষকে এক নজর দেখার জন্য, একটু মুখের কথা শোনার জন্য কোটি কোটি মানুষ আজকে অপেক্ষা করছে, সেই ডাক্তার শফিকুর রহমানকে কয়রাবাসী আজকে যে পেয়েছে, এতে কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন? বলুন আলহামদুলিল্লাহ। 3:30টার মধ্যে আমিরে জামাতকে এখান থেকে রওনা দিতে হবে, ঢাকায় পৌঁছাতে হবে। আপনারা দোয়া করবেন, আমরা আজকে লম্বা বক্তৃতা করতে পারবো না। একটা কথা শুধু বলতে চাই, এই দক্ষিণ খুলনার মানুষ বরাবর আমরা অবহেলিত থেকেছি সকল সরকারের সময়। ভাঙন কবলিত, বন্যা কবলিত, দুর্যোগ দুর্ঘটনা কবলিত এই এলাকার বেড়িবাঁধ আমাদের কপালের দুঃখ হয়ে আছে। আমরা এই অঞ্চল থেকে সাদা সোনা চিংড়ি মাছ আমরা রপ্তানি করি, আমরা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মধু কাঠ দিয়ে বিশ্বের বুকে বিরাট সম্পদের ধারণ করি, অথচ সেই দক্ষিণ খুলনার বাঁধ নির্মাণ হয় না। লুটেরা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বাররা লুটপাট করে খায়। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা 14, 18, 24 সালের ভোট দিতে পারিনি, কি বলেন ঠিক কিনা? আজকে যারা ভোটার হচ্ছে 18 বছর বয়স, এই শেখ হাসিনা ক্ষমতায় যখন এসেছে অনেকের জন্ম হয়েছে, অনেকের 2-1 বছর বয়স, এরা শুধু ভোট কাটার খবর শুনেছে, ভোট দিতে কখনো পারিনি। যখনই আমরা ভোট দিতে রওনা হয়েছি, রাস্তা আটকে দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ আর পুলিশ লীগ বলেছে কি ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। এবারে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের গণতন্ত্র, ভোটাধিকার, আমাদের সংবিধান, আমাদের মূল্যবোধ, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে আমাদের অধিকারের জন্য 2000 ছাত্র জনতা আমরা প্রাণ দিয়েছি। 30,000 ছাত্র জনতা আহত হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত শিশুর কান্না, কত স্ত্রীর চোখের পানি আজও শুকায়নি। এই রক্ত যেন বৃথা যেতে পারে না। এই শেখ হাসিনা কর্তৃত্ববাদী সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা সে ইচ্ছা করে জোর করে সংবিধান থেকে বাদ দিয়েছে। জনগণের দাবি ছিল
আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির, ভাষা সৈনিক, কেয়ারটেকার সরকারের উপকার অধ্যাপক গোলাম আজম জাতিকে এই উপহার দিয়েছিলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার বানাতে গেলে একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার প্রয়োজন। এটা গোলাম আজম সাহেবের ফর্মুলা। শেখ হাসিনাও এই ফর্মুলাই একবার ক্ষমতায় আসলো, কিন্তু ক্ষমতায় এসে তিনি আবার এটাকে সিঁড়ি নষ্ট করে দিলেন। পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কমিটি হলো, সেই কমিটির লোকেরা সবাই বলেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা দরকার। আদালতে গেল, অ্যামিকাস কিউরিরা পরামর্শ দিলেন, অধিকাংশ অ্যামিকাস কিউরি বলল যে না, তত্ত্বাবধায়ক সরকার থাকবে। জোর করে তিনি এটাকে আদালতের উপরে চাপ দিয়ে সংবিধান সংশোধন করে বাতিল করে দিলেন। আলহামদুলিল্লাহ, পঞ্চম সংশোধনী বাতিল করে বাংলাদেশে আমাদের সেই দাবি, তত্ত্বাবধায়ক নির্বাচনের দাবি আমাদের পূর্ণ হয়েছে, সেটা ফিরে এসেছে। ফলে আগামীতে আর ভোট কাটা, দিনের ভোট রাতে হওয়া, ভোট কেন্দ্র থেকে ফেরত দেওয়ার ভোট আমরা আর মেনে নিতে পারি না। যদি কোনো চক্রান্ত করে আমাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়, ওই মুগ্ধ আবু সাইদের মতো বুক পেতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আমরা সংগ্রাম করব। তাই কয়রা বাইগাছাবাসীকে বলতে চাই, প্রস্তুত হন। আমরা এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু কেউ যদি অরাজকতা করে অস্থির করতে চান, আমরা তাদেরকে দেশপ্রেমিক মনে করব না। তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করতে রাজি আছি। বিলম্ব না করে প্রয়োজনীয় সংস্কারমূলক কাজগুলো শেষ করে যথাসময়ে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ব, একটি কল্যাণ রাষ্ট্র, সুবিচারপূর্ণ রাষ্ট্র, যে রাষ্ট্রে দুঃখ কষ্ট থাকবে না, ভাত কাপড় শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হবে, অন্নহীন বস্ত্রহীনের কান্না থাকবে না, একটি কল্যাণ রাষ্ট্র, ইনসাফপূর্ণ সমাজ আমরা কায়েম করতে চাই। সেই ইনসাফ চাই। মানুষ ভুল করতে পারে, মানুষ পূর্ণ ইনসাফ দিতে পারে না। ইনসাফের বিধান এসেছে, নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে কোরআন, আসমান থেকে নাজিল হওয়া কোরআনের বিধানই হচ্ছে ইনসাফের বিধান। সেই ইনসাফের ভিত্তিতে যে কল্যাণ রাষ্ট্র হবে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহকে ভয় করার ভিত্তিতে কোন রাষ্ট্র পরিচালনা করে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই দেশের জন্য আমি খুলে দেব। তাই সেই বরকতের রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই। সেই রাজনৈতিক বার্তা নিয়ে আমাদের প্রিয় আমিরে জামাত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি বিদায় নিচ্ছি। আগামী দিনের নির্বাচন আন্দোলনে দক্ষিণ খুলনা বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে প্রমাণ করবে ইনশাআল্লাহ। আপনারা জামাত ইসলামের সাথে থাকুন। অমুসলিম ভাই বোনেরা যারা এসেছেন, ইসলাম সব মানুষের শান্তি নিরাপত্তার ঠিকানা। অপপ্রচার বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে আসুন। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে আপনারা আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী কয়রাবাসী, এখন আমাদের অতিথি বৃন্দকে সম্মাননা সহ দিচ্ছেন বাংলাদেশের জামাত ইসলামী কয়রা উপজেলার নেতৃবৃন্দ। কি সব হাদিয়া তোফা, সুবহানাল্লাহ, লাঠি ছোটা দিয়ে দিচ্ছে। জাযাকাল্লাহ। এটা একটু আমার গাড়িতে দিয়ে দিতে হবে আর কি, ওই ড্রাইভারকে দিলে গাড়িতে দিলে গাড়িতে দিয়ে গাড়িতে যার যার গাড়িতে বললে দিয়ে দেবে। কোন দিকে যাও? এখানে দাও ফুল, বাস। আর কি বাস, শুকরিয়া, হয়ে গেছে। আমি
কয়লাবাসীর কয়েকটি দাবি উত্থাপন করতে চাই। আপনি কি রাজি আছেন? আবার দাবি দাবি তো বলে দিচ্ছি ভাই সময় শেষ, খুব সংক্ষেপে দাবি সংক্ষেপে কয়লা পাইকারপার এই জমিনে আমরা কোনো উন্নয়নের ছায় দেখিনি। আপনার কাছে তিনটি দাবি করতে চাই। একটি হল সুন্দরবন সুরক্ষার জন্য আপনি ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। বনদস্যু আজকে ভরপুর হয়ে গেছে। এই বনদস্যুদেরকে ব্যাপারে আপনাদের পদক্ষেপ নিতে হবে। আমার গভীর আত্মবিশ্বাস নিয়ে চিৎকার দিয়েছিল যে আমার দেশের মানুষ আমার বুকে অন্তত গুলি ছুড়বে না, কিন্তু পরপর নির্মমভাবে 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। হত্যা করার পরে বলা হলো আবু সাইদকে সরকারের নির্দেশে হত্যা করা হয়নি, আন্দোলনকারীরা হত্যা করেছে এবং তাকে গুলি করা হয়নি। পোস্টমর্টম রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু না, আল্লাহ দফায় দফায় জুলুম বরদাস্ত করলেন না। এক আবু সাইদের এই অবস্থা দেখে সারা দুনিয়া কেঁপে উঠল। শুধু বাংলাদেশ না, দুনিয়ার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ হলো। মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করলো, বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ করলো। সে জনগণের মুক্তির আন্দোলনের বিশ্বময় প্রতীক হয়ে বীর হয়ে উঠল। আর বাংলাদেশের যুবক যুবতীরা বলল, আমাদের এক ভাই দেশ এবং জনগণের দাবি আদায়ের জন্য যেভাবে জীবন দিয়েছে, আমরা লাখো যুবক যুবতী আজকে সেই দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে পড়লাম। পারো এখন গুলি করো। স্বরাষ্ট্রমন্ত্রী, ঘাতক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে গুলি করে শেষ করছে না কেন? রাস্তা পরিষ্কার হয় না কেন? পুলিশ জবাব দেয়, স্যার একটা মারি একটাই পড়ে, বাকিরা দাঁড়িয়ে থাকে স্যার, সরেও না। যারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে, বুকে গুলি আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে রাস্তা নেমেছে, তারা রাস্তা ছেড়ে পালায় না। এখানে ইসলামী ব্যাংক কায়েমের দাবি উঠেছে। এই ব্যাংকটি 83 সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল। গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পরপর 5 বার পেয়েছিল। এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমিও সৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম 6টি বছর। ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে। কি সম্ভাবনার একটা ব্যাংক! যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রা শতকরা 34% একাই নিজে সংগ্রহ করত, সারা ব্যবসা সেক্টরের 32% নিয়ন্ত্রণ করত, ঘরে ঘরে জনে গনে তার সেবা পৌঁছে দিয়েছিল, সেই ব্যাংকটাতে ডাকাত লেলিয়ে দিল শেখ হাসিনা। শেখ হাসিনা এবং ডাকাত মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল। এখন এই ব্যাংকের শুধু পাজর আছে, অস্থি আছে, গোস্ত নাই, চামড়া নাই। শুধু ইসলামী ব্যাংক নয়, ইসলামী ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে। এরা জাতির দুশ্মন, শত্রু, ডাকাত, চোর। এরা বাংলাদেশ থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে। আজকে 26 বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 3টি নির্বাচন সচক্ষে দেখেছে, কোনো নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। কেন ভোট দিতে পারে নাই? 14 সালের নির্বাচনে 154 নির্বাচনে নির্বাচন সুষ্ঠু হবে, জনগণের ভোটের প্রতিফলন হবে। সেই বছর, আগের বছর তো দিনের বেলা চুরি করেছিল, সেই বছর ভয়ে রাতের বেলা চুরি শুরু করে দিল। এই নির্বাচনকে সারা বিশ্ববাসী বলল এটা নিশি রাতের নির্বাচন। জাপান কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য কখনো করে না। সেই জাপানি রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে 18 সালের নির্বাচন ছিল নিশি রাতের নির্বাচন। তাদের এই নির্বাচন নিশি রাতের নির্বাচন হিসাবে সারা দুনিয়া স্বীকৃতি লাভ করেছে। 24 সালে এসে নিশি রাতেরও প্রয়োজন হয় নাই। আমি আর দামি, আওয়ামী লীগ আর তাদেরই স্বতন্ত্র প্রার্থী
এখন একটা দামি নির্বাচন হলো এবং দামি একটা সরকার গঠন হলো। এই সরকার গঠন হওয়ার পরে তারা হুঙ্কার দিল যে আমরা বন্দোবস্ত নিয়েছি, জনগণ আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশ শাসন করবে। আশ্চর্য ব্যাপার, 24 সালে যদি এটা নির্বাচনও ধরে নেই, যুক্তির খাতিরে নির্বাচন তো হয় নাই, তাহলে মানুষ দিল 5 বছরের জন্য, তোমরা বলতেছো 41 সাল পর্যন্ত। এরা যে কত বড় ডাকাত চিন্তা করে। বিচার বিভাগ ধ্বংস করলো, নির্বাচন কমিশন ধ্বংস করলো, দুদককে ধ্বংস করলো, সব কিছু ধ্বংস করে দিল। সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই দাঁড়িয়ে থাকা বিল্ডিং গুলোর ভিতরে প্রাণ, যেটা শিক্ষা ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুগরওয়ালা হেলমেটওয়ালা গুন্ডাদেরকে পাঠিয়ে দিল। সেখানে লেখাপড়ার কোনো পরিবেশ ছিল না, আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, মেধার কোনো নিশ্চয়তা ছিল না। লড়াই করে মেধার স্বীকৃতি নিয়ে বের হলে সেখানে চাকরির কোনো ব্যবস্থা ছিল না। এই সমস্ত বৈষম্যের কারণে আমাদের ছাত্র যুব সমাজ ফুঁসে উঠেছে। এবারও চিন্তা করলো মুগর দিয়ে এবারও দমন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুগর বাহিনী, হেলমেট বাহিনী পাঠিয়ে দেওয়া হলো। পাগল হয়ে গিয়ে আমাদের মেয়েদের গায়ে আঘাত দেওয়া শুরু করলো। গোটা দেশের মানুষ ফুঁসে উঠল, রাস্তায় নেমে পড়ল। এক মা 10 মাসের কুলের সন্তান নিয়ে রাস্তায় এসেছেন। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে, মা আপনি সাংঘাতিক কাজ কেন করলেন? বলে কি করেছি আমি? বলে যে 10 মাসের অবুঝ শিশু বুকে নিয়ে কুলে নিয়ে গুলির সামনে রাস্তায় আপনি কেন? বলে যে শিশু কি আমার একটা? এই বাংলাদেশের রাস্তাগুলোতে লক্ষ লক্ষ যুবক যুবতী যারা নেমেছে সবাই আমার সন্তান। আমি আমার সন্তানদেরকে দেখতে এসেছি। এই সন্তান কুলে নিয়ে তাদের প্রতি আমি সংহতি, একাত্মতা প্রকাশ করতে এসেছি। তাকে প্রশ্ন করলো, গুলি এসে যদি এপার পার করে দেয়, বলে যে একসাথে আমি এবং আমার সন্তান শহীদের মিছিলে সামিল হয়ে যাব। 7 বছরের একটা শিশু রাস্তায় নেমে পুলিশের হাতে বন্দুক এবং গুলি, মুহুর্মুহু গুলি হচ্ছে, সে এক টুকরা ইট নিয়ে তাদের দিকে তেড়ে যাচ্ছে। যুবকরা তাকে সামলানোর চেষ্টা করছে, এই ছেলে তুমি এই দিকে যাও না, তুমি কেন এসেছো এখানে? বলে যে আমি আন্দোলন করতে এসেছি। কেন আন্দোলন করবে? এই হাসিনা সরকার আমার ভাইকে খুন করেছে, আমি প্রতিবাদ করতে এসেছি। তোমার ভাইকে? বলে যে আমার ভাই আবু সাইদ। তোমার বাড়ি কি রংপুর? কয় না ঢাকা। তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? বলে যে যে জাতিকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ করেছে সে আমার ভাই না তো ভাই হবে কে? বলে যদি গলি তোমাকে শেষ করে দেয়, বলে যে আমি আবু সাইদের সাথে গিয়ে মুলাকাত করব, শহীদ হয়ে যাব। কয় তোমার মা বাবা কাঁদবে না? বলে যে না, আজকে আসার সময় বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও, আমি যাচ্ছি লড়াই করতে, যদি মরে যাই তোমরা কেঁদো না। বাংলাদেশের মানুষের এই অবস্থা কেন হয়েছিল? জুলুমে জুলুমে চেপে ধরেছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে। চকরাঙ্গায় কথা বলতেন, ভেংচি কেটে কথা বলতেন, মাঝে মাঝে 18 কোটি মানুষকে বলতেন এদেশে ওদেশে চলে যাও, এদেশ আমাদের, তোমাদের না, আমাদের বাপদাদাদের দেশ, তোমরা এখানে ভাড়াটিয়া, 18 কোটি ভাড়াটিয়া, তোমরা চলে যাও দেশ ছেড়ে। বাড়ির মালিক কখনো দেশ ছেড়ে পালায় না, পালায় কারা? তাও যদি ভাড়াটিয়া ডিফল্টার হয়, ঠিক মতো ভাড়া না দেয়, বরঞ্চ ভাড়াটিয়া যদি মালিকের ঘরে তাকে সেখানে ডাকাতি করে সেই ভাড়াটিয়াকে মানুষ তাড়ায় দেয়। তাড়াকে এখন তারা চলে গেছে দেশ ছেড়ে। মানুষ ভেবেছিল এবার একটু শান্তি পাবো, বলা দূর হলো। তো এক চুর একবার মারা গেছে। মারা যাওয়ার আগে তার যখন একটু মুমূর্ষ অবস্থা চলে আসছে, বুঝতেছে যে আমার এখন যাওয়ার পালা, গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলল যে বহু কষ্ট দিয়েছি, আসেন একটা কথা বলে যাই আপনাদের। তো সবাই আসছে, বলে যে আমাকে ক্ষমা করে দেন, আপনাদেরকে অনেক জ্বালাতন করেছি, তো এখন তো আর আপনাদের সম্পদ যা চুরি করেছি ফেরত দিতে পারবো না। আমার অনুরোধ, আপনারা যদি আমার উপর একটু প্রতিশোধ নেন, হয়তো আমি দুজকের আগুনে জ্বলবো না। কই কেমনে নিব প্রতিশোধ? বলে যে আমি মরে গেলে আমারে কবরে দাফন করবেন না, গাছের ডালে ঝুলাইয়ে রাখবেন, আর যে ওই দিকে যাবে সে যেন একটা ঢিল মারে অথবা একটা জুতা ছুঁড়ে, তাহলে অন্তত আপনাদের কিছু দুঃখ দুর্দশা দূর হবে, আক্ষেপ দূর হবে। লোকরা চিন্তা করলো খারাপ না, তো ভালোই দিয়েছে পরামর্শ।
সে যে কত বড় শয়তানি করেছে সাধারণ মানুষ এটা বুঝে নাই। মরার পরে তার গাছের জালে ঝুলাইয়া রাখছে। যখন পুলিশ খবর পাইছে যে যখন দুলানো হয়েছে এবং তাকে ইট মারা হচ্ছে, জুতা মারা হচ্ছে, পুলিশ এসে সারা গ্রাম ঘেরাও করেছে। ঘেরাও করে সব পুরুষদেরকে ধরে নিয়ে গেছে। তার মানে হলো যে আমি জীবিত অবস্থায় তোমাদেরকে যেমন তোমাদের শান্তি হারাম করেছিলাম, আমি মরে গিয়েও সেই একই ধারা আমি জারি রাখবো। শেখ হাসিনা বিদায় নিয়েছে, এখন কি দেশটাকে শান্তিতে থাকতে দিচ্ছে? আজকে এই কাণ্ড ওই কাণ্ড ফুসফাস চতুর্দিক থেকে চলতেছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি এবং আমরাও চাই যে আমাদেরকে আমাদের প্রতিবেশীরা সম্মান করুক। আপনারা একজন অপরাধীকে এইভাবে পাহারা দিতে পারেন না, আশ্রয় দিতে পারেন না। আমাদের সরকার চেয়েছে আমাদের হাতে আমাদের অপরাধী ফেরত দেন, এই দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আমরা সরকারের কাছে বিচার বিভাগের কাছে আমরা দাবি করব আমাদের প্রতি অবিচার করা হয়েছে, তাদের প্রতি যেন সুবিচার করা হয়। তাদের প্রতি সুবিচার করলে তারা এমন পাওনা পাবে ইনশাআল্লাহ, তাদের জীবনের স্বাদ মিটে যাবে ইনশাআল্লাহ। তারা গুণের দায়ে অভিযুক্ত, খুনের দায়ে অভিযুক্ত, লুটের দায়ে অভিযুক্ত, তারা মানুষকে বেইজ্জত করার দায়ে অভিযুক্ত, চুরি চামারির দায়ে অভিযুক্ত, সকল অধিকার হরণের দায়ে অভিযুক্ত। শেষ পর্যন্ত যখন মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল হত্যার আলামত ধ্বংস করার জন্যে। আপনারা দেখেছেন খুন করেই শেষ নয়, লাশগুলা ট্রাকে উঠানো হয়েছে, পেট্রোল দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কি নির্মমতা! এগুলার কি বিচার হওয়া লাগবে না? অবশ্যই বিচার হতে হবে, যাতে আগামীতে কেউ ক্ষমতায় এসে ওই রকম দুর্বৃত্ত এবং সন্ত্রাসী না হতে পারে। আগামীতে কি আপনারা কোনো দুর্বৃত্ত এবং সন্ত্রাসীকে ক্ষমতায় দেখতে চান? এই ধরনের লুটেরা, চোর, চাঁদাবাজ, দখলদার কাউকে আপনারা দেখতে চান না। তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে সেটা পালন করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোডম্যাপ দেয়। তার আগে রোডম্যাপ দেওয়ার আগে সমস্ত ভোটারের উপযুক্ত বয়স যাদের হয়েছে, পরিণত বয়স হয়েছে, তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চাই। আমাদের যে সন্তানেরা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই অধিকার তারা ফিরে পেয়েছে। তারা ফিরে পায়নি, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমরা তাদেরকে স্যালিউট জানাই। তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে। আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশে যারা লড়াই করেছে এই মুক্তির জন্যে, তাদের প্রবাসীদের সকলের ভোট নিশ্চিত করতে হবে। যারা বাংলাদেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এই সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে। তাহলে সকল যোদ্ধার তাদের মতের সঠিক প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আমরা আরও বলেছি এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারেই সেই নির্বাচনটা হোক। আপনারাও কি তা চান? সম্মানিত কয়রাবাসী, আপনাদের পক্ষে আপনাদের নেতা জনাব মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিছু দাবি পেশ করেছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হাতে এই দেশের সেবা করার দায়িত্ব তুলে দেন, তাহলে ইনশাআল্লাহ দাবি আমাদের কাছে করতে হবে না। সরকারের দায়িত্ব হবে খুঁজে বের করা কোন এলাকা কত বেশি পিছিয়ে নয় এবং অনুন্নত, কোন এলাকার সমস্যা কত বেশি, অগ্রাধিকারের ভিত্তিতে সেই সমস্যার সমাধান করা হবে সরকারের দায়িত্ব। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের মাধ্যমে যদি আল্লাহ সেবা করার এই দেশবাসীর তৌফিক দেন, ইনশাআল্লাহ এই দাবি নতুন করে আর আপনাদের তুলতে হবে না, এর সমাধান হবে ইনশাআল্লাহ। আর যদি অন্য কোনো দলকে আল্লাহ তাআলা দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে আপনাদের সাথে আমরাও হাত উঁচু করে একসাথে দাবি আদায়ের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার কতটুকু পারবে জানি না, তাদের সময় মেয়াদ খুব বেশি না, স্বল্প সময়। তাদের কাছেও আমাদের দাবি থাকবে, অন্তত পক্ষে যেই বেড়িবাঁধ দুঃখ হয়ে, স্থায়ী দুঃখ হয়ে আছে এই এলাকাবাসীর, তাতে অন্তত হাতটা আপনারা দেন। এর থেকে
একটা পরিকল্পনা এটা পাশ করেন, আপনারা হাত দিলে পরবর্তী সরকার এসে এটা ইনশাআল্লাহ সমাপ্ত করবে, পূর্ণাঙ্গ করবে। আর যদি আপনাদের টাইমে পারেন ভালো, আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাবো। না পারেন আপনারা শুরু করে যান। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো শোনার জন্যে। কী জন্যে? আমরা কি করব, আগামীতে কি করতে চাই? আমরা আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ করতে চাই। তারা বলেছে বৈষম্যহীন সমাজ চাই, আমরাও বৈষম্যহীন সমাজ চাই। তারা বলছে আমরা ন্যায় বিচার নির্ভর একটি সমাজ চাই, দেশ চাই। আমরাও বলছি সেই ন্যায় বিচার কায়েম করার জন্যই আমাদের সমস্ত লড়াই। তারা বলেছে আমরা চাঁদাবাজ মানি না, দখলদার মানি না। আমরাও তাদের সাথে হাত মিলিয়ে বলছি আমরাও চাঁদাবাজ রাখবো না এবং দখলদার রাখবো না। এই বাংলাদেশকে চাঁদাবাজ এবং দখলদার মুক্ত আমরা করবো ইনশাআল্লাহ। এমনকি আমাদের কেউ যদি এই ব্যাপারে দুর্বৃত্তপনা করে তারেও আমরা ছাড় দেব না। এখানে চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখা হবে না। আপনারা দোয়া করবেন আমরা আগামীর বাংলাদেশ যেন আমাদের যুবকদের হাতে তুলে দিতে পারি, তুলে দিয়ে আমরা যেন পিছন থেকে তাদেরকে সাহায্য করতে পারি, শক্তি যোগাতে পারি, সামনে এগিয়ে নিতে পারি। সেই তারুণ্য নির্ভর একটা সমাজ আমরা আগামীতে দেখতে চাই। এই সমাজটাকে আপনারাও চান না? এখানে দুই ভাগ হয়ে গেছে। তো যাদের বয়স বেশি তারা মনে করতেছে গেল রে, আমার হাত থেকে তো চান্স চলে গেল। আর যাদের বয়স কম তারা বলতেছে আমাদের হাতে চান্স এসে গেল। না, আমরা কেউ বুড়া নই, কিন্তু এখানে আমিও বুড়া না। আমার চুল সাদা, ব্রু সাদা, দাড়ি সাদা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কল হলো যুবক কল। আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ আমি বুড়া হতে চাই না। বুড়া তো সেই লোক যে কোনো কাজ দেখলে ভয় পায়, যে লড়াই করতে ভয় পায়, যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায়, যে মানুষের সুখে দুঃখে চিৎকার দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় না, সে হইল বুড়া। আমি ওই বুড়া হতে চাই না। আমি প্রিয় জনগণের সাথে সুখে দুঃখে মিশে একাকার হয়ে থাকতে চাই। আপনারা কেউ সবাই সেই যৌবন চান? সবাইকে মোবারকবাদ, মাশাআল্লাহ। কাউকে যদি বলা হয় চাচা আপনার বয়স কত, বলে যে এই ধরেন 70, বলে আপনাকে তো এমন লাগে না, অনেক কম মনে হয়। দেখবেন যে মুখটা হাসিতে ফুটে উঠছে বয়স কম শুনলে। সবাই আসলে চিন্তা করে আমি যেন একটু যুবক থাকি। আজকে আপনারাও চাইলেন একটু যুবক থাকেন। আমরাও বলি যৌবনের সেই উদ্যম নিয়ে সমাজের সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পারবো আমরা হাতে হাত মিলিয়ে দেশ গড়তে ইনশাআল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। আমাদের মা বোনেরা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। ভালো একটা বসার সুবিধা দেওয়া যায়নি, আমরা দুঃখিত। আগামীতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদেরকে ভয় দেখানো হয় জামাত যদি ক্ষমতায় আসে তাহলে যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তাদেরকে দিবে কচুকাটা, আর মহিলা যারা আছে তাদেরকে গোরের বীরের টুকাইয়ে বাইরে দিবে থালা। কি চমৎকার কথা! আমাদের ঘরে মা বোন নাই? আমাদের মা বোনেরা সমাজে প্রয়োজনে চলাফেরা করে না, কাজকর্ম করে না। আমার নিজের স্ত্রীও তো একজন চিকিৎসক, তিনি তো সংসদ সদস্য ছিলেন। দুটি মেয়ে, তারাও চিকিৎসক, ছেলে হেও চিকিৎসক। তো আমি কি শুধু ছেলেকে চিকিৎসা বিজ্ঞানে পাঠিয়েছি, আমার মেয়েদেরকে আমি পাঠাইনি? তারা কি সমাজের সেবা দেয়নি? আমাদের সকলের ঘরে খোঁজ করলে এরকমই আপনারা পাবেন ইনশাআল্লাহ। এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। বরঞ্চ আমরা আমাদের মা বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি দুটি জিনিসের, সেই সমাজে উন্নয়নে আপনারা অবদান রাখবেন। দুইটি বাড়তি জিনিস আপনাদেরকে নিশ্চিত করা হবে, একটি আপনাদের নিরাপত্তা, আর একটি আপনাদের মর্যাদা ইনশাআল্লাহ তাআলা নাজিম। আপনারা মায়ের মর্যাদায় গর্বের সাথে দেশ গড়ার কাছে আপনারাও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন, আমরা চিৎকার দিয়ে বলেছি আমরা দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না, সংখ্যাগুরু সংখ্যালঘু মানি না। আল্লাহ তাআলা একই দেশে আমাদেরকে পয়দা করেছেন, মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান, আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে সকলেই সমান। একদল দুষ্ট জাতিকে টুকরা টুকরা ভাগ করার জন্যে, হিংসা বিদ্বেষ লাগিয়ে রাখার জন্যে এই ধরনের অপপ্রচার করে ফায়দা লুটেছে। সেই ফায়দা বাংলাদেশের মানুষ তাদেরকে আর লুটতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে একাকার, ঐক্যবদ্ধ আমাদের হাতগুলো। এই স্টেজেও আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে এক ভদ্রলোক, তিনি দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কমপক্ষে এখানে জামাতের আমির ঘোষণা দেবেন। আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি কিন্তু বলি নাই, তিনি স্বেচ্ছায় সজ্ঞানে এবং খুশির সাথে আমার কাছে এই দাবি জানিয়েছেন। আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা সবাই হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ দেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? কোনো হিংসার জায়গা আমরা রাখবো না,
দেশকে ভেঙে টুকরা টুকরা করতে দেব না। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে এক একজন যোদ্ধা হব ইনশাআল্লাহ। কাজে এই যোদ্ধা আমাদের দেশে 2.5 লক্ষ 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, আমাদের দেশে যোদ্ধার সংখ্যা হচ্ছে কমপক্ষে 10 কোটি। কারণ আমাদের মেয়েরাও যুদ্ধ করেছে না, কমপক্ষে 10 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই দেশে আছে। আমরা ইনশাআল্লাহ দেশপ্রেমের অস্ত্র বুকে নিয়ে আমরা আমাদের দেশকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে কষ্ট করে এখানে আসার জন্য, সূর্যমুখী চেহারার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা দেখেন শান্তিতে সূর্য আমাদের পিছনের দিকে, আর সূর্যের তেজ আপনাদের মুখের উপরে। একটা ফুল আছে, সূর্যের আলো যেদিকে যায় ওই ফুলটা সেই দিকে ঘুরে যায়। আপনারা সূর্যমুখী, আপনারা সূর্যের দিকে আছেন, আলহামদুলিল্লাহ। এই ফুলগুলা জান্নাতেও ফুল হয়ে ফুটুক, আমি দোয়া করি। আপনাদের কারণেই বাংলাদেশ হয়ে জান্নাতময় হোক। আমাদের নারী পুরুষ নির্বিশেষে, দল মত ধর্ম নির্বিশেষে এ প্রিয় দেশ আমাদের বাংলাদেশ। হে রাব্বুল আলামিন, তুমি এই দেশের উপর রহমত নাজিল করো, শান্তির ফয়সালা দান করো। এই দেশে তুমি ইনসাফ কায়েমের জন্য আমাদেরকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। সম্মানিত সভাপতি শুরু করো।